হ্যালো বন্ধুরা, চাঁদের ছোঁয়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, আজ আমার ছুটির দিন। আর অনেক দিনের ইচ্ছে ছিল মায়াপুরে যাবার, কিন্তু কোনোভাবেই যাওয়া হয়ে ওঠেনি। আজ রাধা অষ্টমী, মনটা ভীষণ টানছিল যদি মায়াপুরে যেতে পারতাম। তারপর হঠাৎ প্ল্যান হলো কোনো পিছুটান না রেখেই বেরিয়ে পড়াই ভালো। আজকের দিনটা এতটাই স্পেশাল, আজ বোধহয় মায়াপুরের চন্দ্রোদয় মন্দির দর্শন করার জন্য শ্রেষ্ঠ দিন হবে। সেই ভেবে আমরা সবাই কোনো মতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকের ওয়েদার এত মনোরম ছিল, কি অপরূপ লাগছে দেখুন। আকাশে যেন শরতের মেঘের মতন মেঘগুলি ভেসে বেড়াচ্ছে, আর দুপাশে সবুজ গাছ, কি অপরূপ সুন্দর দৃশ্য। আমরা প্রায় নবদ্বীপের কাছাকাছি চলে এসেছি। এটি হলো কৃষ্ণনগর নবদ্বীপ রোড। যেহেতু আমাদেরকে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোতে হয়েছিল, তাই কিছুই খাওয়া হয়নি, আর খুব খিদেও পেয়েছিল। তাই একটি হোটেলের সামনে গাড়ি থামিয়ে দুপুরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চের প্রতিটি আইটেম নিরামিষ ছিল, আর ভীষণ সুস্বাদু ছিল খাবারগুলো। লাঞ্চ করার পর আবার আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা যেন শেষই হয় না মনে হচ্ছে। পথটা বেশ দূর জানেন, আগে তো কখনো আসা হয়নি, তাই জানাও ছিল না। বর্ধমান থেকে মায়াপুর আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগে গেল। মানে ওই ধরুন বেরিয়েছিলাম 2টো নাগাদ করে, আর পৌঁছেছিলাম 4:30 থেকে 4:45টার মধ্যে। আমরা মায়াপুরে পৌঁছে গেছি। গাড়ির ভেতর থেকে কোনো রকমে আপনাদেরকে মন্দিরগুলি দেখানোর চেষ্টা করছি। এখানকার রাস্তায় চলার সময় আপনারা শুধু এই রকম সুন্দর সুন্দর মন্দিরগুলি দেখতে পাবেন। কোথাও রয়েছে চৈতন্য মঠ, মহাপ্রভুর জন্মস্থান, আবার কোথাও শ্যামকুণ্ড, রাধাকুণ্ডের মতো বিভিন্ন জলাশয়। বাড়ি থেকে বেরোনোর আগে আমরা মায়াপুরের বিভিন্ন গেস্ট হাউসে ফোন করেছিলাম। ওখানে ওনারা বললেন একটাও বুকিং আর হবে না। সেই কারণে আমরা মন্দিরের সামনেই, অর্থাৎ মন্দিরের বাইরের হোটেলগুলিতে ফোন করে খোঁজ নিচ্ছিলাম। একটা হোটেল দেখার পর আমরা গেলাম সেকেন্ড হোটেলে। সেখানে রুমগুলো খুব ভালো ছিল, তাই আমরা ওটা বুক করলাম। হোটেলে গিয়ে আমরা সবাই ফ্রেশ হলাম। এরপর আমরা যাচ্ছি চন্দ্রোদয় মন্দির দর্শন করতে আর আরাধনা দেখতে। এটি হলো চন্দ্রোদয় মন্দিরের প্রধান গেট। এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন সেই অপূর্ব চন্দ্রোদয় মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখি এই আন্টি আমাকে বললেন, মা মন্দিরের ভেতরে যখন প্রবেশ করছো এই তিলকটি এঁকে যাও। তারপর আমরা সবাই মাথায় তিলকটি এঁকে নিলাম। আর দেখুন, আমাদেরকে সত্যিই মনে হচ্ছে যেন আমরা এখানকারই বাসিন্দা, কারণ এখানকার প্রত্যেকটা মানুষের মাথায় আমি এই তিলক আঁকা দেখেছি। চন্দ্রোদয় মন্দিরের ভেতরে প্রবেশ করে ঠিক বাঁ দিকে দেখলাম এইরকম একটি কুঠুরি আছে, যেখানে ঈশ্বরের আরাধনা চলছে আর নাম সংকীর্তন চলছে। আজ যেহেতু অনেক রাত হয়েছে, তাই আমি কালকে সকালে আপনাদেরকে পুরো মন্দিরটি দেখানোর চেষ্টা করব। কারণ এখানের নিয়ম হলো 8:30 বাজার পর মন্দির বন্ধ হয়ে যায়। মন্দিরের একটু ভেতরে প্রবেশ করতেই আমরা গৌর নিতাইয়ের এই আইডলটি দেখলাম, যেখানে শয়ে শয়ে মানুষ প্রণাম করছিলেন আর ছবি তুলছিলেন। কি অপরূপ সুন্দর দেখুন, এই আইডলটিকে নিয়ে ওনারা যাত্রাতে বেরিয়েছেন। এই যে লাইট লাগানো বাড়িগুলি দেখছেন, এগুলি হলো মন্দিরের ভেতরকার গেস্ট হাউস। এই গেস্ট হাউসগুলোর বিভিন্ন নাম রয়েছে এবং এখানে অনেক ধরনের গেস্ট হাউস রয়েছে। যারা মন্দির দর্শন করতে আসেন তারা এখানে এসে থাকতে পারেন।
আমরা এখানে থাকার জন্য আগে বুকিং চেয়েছিলাম, কিন্তু বুকিং কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমরা বাইরে বাধ্য হয়ে হোটেল নিয়েছিলাম। এখানে যেহেতু অনেক গেস্ট হাউস আছে, তাই প্রত্যেকটা গেস্ট হাউসের একটি করে নির্দিষ্ট নাম রয়েছে। যেমন কোনোটার নাম গীতা ভবন, কোনোটার নাম গদা ভবন, আবার কোনোটার নাম চৈতন্য ভবন। হোটেল আর এই গেস্ট হাউসগুলোর মধ্যে তফাৎ হলো, হোটেলে থাকলে আপনি যেমন মহাপ্রসাদ পাবেন না, কিন্তু গেস্ট হাউসে থাকলে আপনি মহাপ্রসাদ পাবেন। অর্থাৎ গেস্ট হাউসে থাকলে আপনি এই গেস্ট হাউসের ভেতরে যেখানে খাওয়া দাওয়া হয় সেখানেই মহাপ্রসাদের আয়োজনও করা হয়। আপনি আগে থেকে যদি কুপন কেটে রাখেন, তাহলে গেস্ট হাউসের ভেতরে যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে গিয়ে আপনাকে থালা নিয়ে খাবার নিয়ে নিতে হবে। এখানে বসে আপনারা সবাই একসাথে মহাপ্রসাদ খেতে পারবেন। আজ রাধা অষ্টমী তিথি বলে দেখুন মন্দিরের ভেতরটা কি সুন্দরভাবে আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে, আর কত লোকের সমাগম এখানে। আমরা এখন চলেছি মন্দিরের ভেতরে আরাধনা দেখব বলে, কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষেধ, এবং আমাদের মোবাইল ফোনগুলি একটি পাশের রুমে, অর্থাৎ যেখানে অনেক সিকিউরিটি গার্ড আছে সেখানে রেখে দিয়ে যেতে হবে, এবং প্রতি মোবাইল ফোন পিছু 5 টাকা করে জমা দিতে হবে। আমরা আমাদের মোবাইল ফোনগুলি রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। ঈশ্বরের আরাধনা দেখার পর আমরা সকলে মন্দির থেকে বেরিয়ে এলাম এবং আমাদের ফোনগুলি সংগ্রহ করে আমরা চললাম আমাদের হোটেলের দিকে। হোটেলের পথে যাওয়ার সময় আমি পাপড়ি চাট খেয়েছিলাম, আর আমরা সবাই রাতের খাবার কিনে নিয়েছিলাম। এখানকার দোকানের প্রতিটি খাবারই নিরামিষ। পরের দিন খুব সকাল সকাল আমার ঘুম ভেঙে যায়, তাই আমি আর মা সকালে উঠে স্নান করে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি মন্দির প্রাঙ্গণে ভোরের আরতি দেখার জন্য। এখন সকাল 5টা। এখানকার মানুষেরা খুবই স্পিরিচুয়াল। এনারা প্রতিদিন ভোর 3টের সময় উঠে সমস্ত কাজ সেরে ঈশ্বরের আরাধনা করে তারপর এনারা মন্দিরে আসেন ভোরের আরতি করার জন্য, আরতি দেখার জন্য এবং ঈশ্বরের আরাধনা করার জন্য। এখানকার প্রত্যেকটা বাড়ির এই অভ্যাস আমার ভীষণ ভালো লেগেছে। আমরা যারা বাড়িতে একটু দেরি করে উঠি তারা এখানে আসলে খুব সকালেই ঘুম ভেঙে যাবে, কারণ এখানের প্রত্যেকটা বাড়ি থেকে খোল, করতাল, শঙ্খের যে ধ্বনি আপনার কানে পৌঁছবে তাতেই আপনি ঘুম থেকে উঠে যাবেন, আর আপনার মনে হবে যেন সমস্ত পৃথিবী, প্রকৃতি, গাছপালা, পশু পাখি, এই বড় বড় অট্টালিকা যেন সবাই অপেক্ষা করছে ঈশ্বরকে আরাধনা করবার জন্য। এটি হলো মন্দিরের প্রথম গেট। এর পরেও আরও অনেকগুলি গেট রয়েছে। আমরা এই গেটের মধ্য দিয়ে প্রবেশ করেছিলাম। এটি হলো শ্রী চৈতন্য গৌড়ীয় সেবাশ্রম। এটি হলো সেই গেট, যে গেটের সামনে গতকাল রাতে আমাকে কপালে এক আন্টি তিলক কেটে দিয়েছিলেন। এই মন্দিরের পাশে যে চালাটি দেখছেন, এখানে মহাপ্রসাদের কুপন দেওয়া হয়, এবং এই মন্দিরের গেটের ভেতরে প্রবেশ করে ডান দিকে যে চালাগুলি বা দোকানগুলি রয়েছে সেখানেও মহাপ্রসাদের কুপন কাটা হয়। এই কুপনগুলি কাটতে টাকা লাগে, যেমন আপনি 50 টাকা, 60 টাকা, 80 টাকা অথবা 100 টাকার কুপনও কাটতে পারেন। কুপন পাওয়ার পর কুপনের মাথায় লেখা থাকবে কোন ভবনে আপনার মহাপ্রসাদটি আপনাকে দেওয়া হবে। যদি লেখা থাকে গদা ভবন, তাহলে আপনাকে গদা ভবনের সামনে চলে যেতে হবে, এবং কুপনের মধ্যে সময়ও লেখা থাকে, যে সময় দেখে আপনি বুঝতে পারবেন কখন মহাপ্রসাদ আপনাকে দেওয়া হবে, এবং সেই সময় মতন আপনি মহাপ্রসাদ নেবার জন্য কুপনে উল্লেখিত ভবনের সামনে গিয়ে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করে আপনার মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন।
মন্দিরের ভেতরে প্রবেশ করে আমি আর মা একটু মন্দির চত্বরটা ঘোরাঘুরি করছিলাম। তারপর আমি আর মা চলে গেলাম মন্দিরের আরও ভেতরের দিকে, যেখানে আমরা একজনের কাছ থেকে জানতে পারলাম দিন সকালে ভগবত গীতা পাঠ করা হয়। এই যে আপনারা দেখছেন এখানকার মানুষেরা এবং বাইরে থেকে আগত মানুষেরা, ভক্তরা এখানে সবাই এসে উপস্থিত হচ্ছেন ভগবত গীতা পাঠ শোনার জন্য। এখানে যারা ভগবত গীতা পাঠ শুনবেন তাদের কাউকে যেন কোনো অস্বস্তিতে না পড়তে হয় এবং তারা সকলেই যেন আরামের সাথে ভগবত গীতা পাঠ শুনতে পারেন তার সুব্যবস্থা করা হয়েছে। এই গুরুজি আমাদের ভগবত গীতার প্রতিটি লাইন বাস্তবিক উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছেন এবং আমাদেরকে সতর্ক করছেন। গীতা পাঠ শোনার পর আমাদেরকে একটি কুপন দেওয়া হয়েছিল এবং সেই কুপনে লেখা ছিল কুপনের মহাপ্রসাদ নেওয়ার জন্য সকালের ব্রেকফাস্ট খেতে হলে আমাদেরকে গীতা ভবনে যেতে হবে। আমরা গীতা ভবনে লাইন দিয়ে ভেতরে পৌঁছালাম। তারপর আমাদেরকে খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি, পাঁপড় এগুলো দেওয়া হয়েছিল। এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা একটু বিভিন্ন স্থানে ঘুরতে গিয়েছিলাম। এটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানকার প্রত্যেকটি মন্দিরেই লেখা ছিল ছবি তোলা নিষিদ্ধ, কোনো ছবি বা ভিডিও করা যাবে না। সেই কারণে আমরা অনেক স্থানের ছবি এবং ভিডিও করতে পারিনি, কিন্তু যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের বাইরে এই রকম একটি কুণ্ড বা পুকুর, জলাশয় মতো রয়েছে। এখানে দেখুন কত মাছ। এই মাছগুলিকে খাওয়া হয় না, এই মাছগুলি পোষা হয়েছে এবং এদেরকে প্রতিদিন এইভাবে খাবার দেওয়া হয়। দেখছেন একজন ব্যক্তি আমার পাশেই দাঁড়িয়েছিলেন, উনি মাছগুলোকে মুড়ি খেতে দিচ্ছিলেন। যখন দেখলেন আমি ভিডিও করছি তখন উনি আরও কয়েকটা মুড়ি ছুঁড়ে দিয়েছিলেন যাতে মাছগুলি খেতে আসে আর আমার ভিডিওতে সেই সুন্দর দৃশ্য ধরা পড়ে। মহাপ্রভুর জন্মস্থান থেকে বেরিয়ে আমরা চললাম আরেকটি মন্দিরের উদ্দেশ্যে।
প্রতিটি মন্দির এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে মেঝের ওপরেই অনেকেই শুয়েছিলেন। আর এখানে প্রত্যেকটি মন্দিরে আপনি তুলসী গাছ লক্ষ্য করতে পারবেন এবং তুলসী গাছগুলোকে খুব সুন্দরভাবে জামা পরানো আছে। এটা দেখে আমার বেশ ভালো লেগেছে। ওখানে তুলসী গাছের কত সুন্দরভাবে যত্ন নেওয়া হয়। এটি হলো মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। চৈতন্য মঠে প্রবেশ করে আমরা সেখানেও আরাধনা দেখলাম। তারপর আমরা ভেতর দিকে চলে যাচ্ছিলাম, কারণ এই ভেতর দিক থেকেই যে রাস্তাটা গিয়েছে সেখানে শ্যামকুণ্ড রয়েছে। এই হলো সেই শ্যামকুণ্ড। এখানকার মাছগুলি কি বিশাল বড় বড়। এই শ্যামকুণ্ডের জলে স্নান করা, পা ধোয়া এবং কুলকুচি করা নিষেধ। শ্যামকুণ্ড থেকে আমরা চলে গেলাম গদা ভবনে। এখানে প্রসাদ খেয়ে এরপর বাড়ির পথে রওনা দেব। এখানে গঙ্গার ফেরিঘাটে আর যাওয়া হলো না। আজ ভীষণ রোদ উঠেছে, তাই আমাদের শরীর আর পারমিট করছিল না। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটি অনেক বড় হয়ে গেল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়ি ফেরার পথে ব্রিজের সামনে দাঁড়িয়ে এই ভিডিওটি করেছি। আমরা কৃষ্ণনগর ছাড়িয়ে প্রায় বহু দূর চলে এসেছি, তবুও মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। আর কি অপরূপ লাগছে দেখুন। চলুন আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। ধন্যবাদ।